হানি ট্র্যাপের ভিডিও ধারণের জেরেই তুহিন হত্যাকাণ্ড প্রধান আসামি সহ গ্রেফতার 8-15 দিনের মধ্যে চার্জশিট দেবে জিএমপি। আজও জেলায় জেলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক বিচার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি। সীমাবদ্ধতার মধ্যেও দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রংপুরে সিইসি ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। বন্ধ করে দেওয়া হবে লোকসানে থাকা স্থলবন্দর, জানালেন নৌ উপদেষ্টা। কার্যক্রমে আনা হবে গতি এবং স্বচ্ছতা। এবং 16 বছর পর হচ্ছে রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ, দেশের জন্য নিবেদিত থাকার প্রতিশ্রুতি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় বড় ধরনের অগ্রগতি দেখা গেছে। অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ শনিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে শহীদুল নামে এক আসামিকে। এদের মধ্যে ট্র্যাপে ফেলে সর্বস্ব লুটে নেওয়া চক্রের সদস্য স্বাধীন তুহিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপকমিশনার রবিল হাসান জানান, কেটু মিজান ও তার স্ত্রী এবং স্বাধীনকে ভবানীপুর থেকে এবং আলামিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আলামিন, শাহজালাল, ফয়সাল এবং সুমনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তারা সবাই ছিনতাই সহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বাধীন তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার, সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সিসি ক্যামেরা ফুটেজ এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সে এটাতে জড়িত ছিল। বাকিরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। সাংবাদিক তুহিন হত্যার রহস্য জানতে গ্রেপ্তার 7 আসামিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জড়িত অন্যদের ধরতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং আমরা অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় 15 দিনের মধ্যে মামলা চার্জশিট দেওয়া হবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি নাজমুল করিম খান। শনিবার সকালে জিএমপি হেডকোয়ার্টার্সের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ডিআইজি নাজমুল আরও বলেন, জুলাই আন্দোলনের কারণে গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বেকার হয়ে পড়েছে, যা অপরাধ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন হত্যায় জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, হাসান, শাহজালাল এবং সুমনকে গ্রেফতার করে পুলিশ। সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। নিশ্চয়ই একটা কর্মপদ্ধতি আমরা গ্রহণ করেছি। আজকে সকালে আমরা ব্রিফিং করেছি। আমরা এই কর্মপদ্ধতিটি আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কর্মপদ্ধতি বলে দিলে আর কাজ করা যায় না। আমরা এরপর থেকে যে কর্মপদ্ধতি নিয়েছি, সেই কর্মপদ্ধতি নিশ্চয়ই আমরা দেখবেন, আমরা নিশ্চয়ই রেজাল্ট পাবো। দর্শক, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেছে পুলিশ। এ নিয়ে আরো জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী এম নজরুল ইসলামের সঙ্গে। নজরুল, কতজন আসামিকে আদালতে নেওয়া হয়েছে এবং রিমান্ডের বিষয়ে আর কি কি তথ্য আছে? কতজন রিমান্ড পেয়েছে? বিপাশা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি কিন্তু এখন আদালত চক্করে রয়েছি। সেখানে গাজীপুর যে চিফ ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে, সেখানে কিন্তু আমি অবস্থান করতেছি। এখন পর্যন্ত আপনি জানেন যে তুহিন যে হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু আদালতে এখন পর্যন্ত আনা হয়নি, কিছুক্ষণের মধ্যে আনা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিন্তু আমরা অপেক্ষা করতেছি এবং 20 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন থেকে বলছে যে 20 মিনিটের মধ্যে তাদেরকে আদালতে
আনা হবে এবং আদালতে আনার পরেই তাদের ব্যাপারে হয়তো বা রিমান্ড চাওয়া হবে, এইরকমটি কিন্তু জানা গেছে। তো আপনারা জানেন যে আলোচিত সেই তো সাংবাদিক তুহিনকে কিন্তু প্রকাশ্যে যে হত্যা করা হয়েছে এবং আপনার প্রকাশ্যে যে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ইতিপূর্বে কিন্তু 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গাজীপুর পুলিশ, বিভিন্ন র্যাব পুলিশ মিলে কিন্তু 4 জন, আর কিশোরগঞ্জ থেকে কিন্তু শহীদুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে কিন্তু মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। আপনি জানেন যে আদালতে পাড়ায় কিন্তু এখন আপনার মিডিয়া কর্মী ছাড়াও কিন্তু আস্তে আস্তে লোক সংখ্যা বৃদ্ধি হতে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু আসামিদেরকে আদালত চত্বরে আনা হয়নি, আপনি কিছুক্ষণের মধ্যে আনা হবে, এরকমটাই কিন্তু আমাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছেন এবং থানা পুলিশে যেটা জানিয়েছেন। তো আমি অবস্থান করছি, এখন আমরা আদালত পাড়াতে অবস্থান করছি। এখান থেকে অবস্থান করার পর বাকিটা কি, বাকি এখানে কি পুলিশের পক্ষ থেকে কতদিনের করে রিমান্ড চাওয়া হবে এবং তথ্য আদায় করার জন্য সেটা নিয়ে কিন্তু আমরা আদালতে তোলার পরেই জানতে পারবো। আপনি জানেন যে এই নিয়ে কিন্তু আপনার আলাদা আলাদা র্যাব ব্রিফিং করেছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু এটা নিয়ে আলাদা আলাদা ব্রিফিং করেছেন। ব্রিফিং করে কিন্তু তাদের যে অভিযানের যে কলাকৌশল সেগুলো কিন্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন যে কিভাবে তাদেরকে 8 জনকে এখন পর্যন্ত তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এছাড়া আপনি যদি আমি একটু বলতে চাই যে গাজীপুর আপনারা জানেন যে তুহিন যে আসাদুজ্জামান তুহিনকে কিন্তু প্রকাশ্যে কিন্তু হত্যা করা হয়েছে এবং সে ভিডিও ফুটেজ ধারণ করার ফলে কিন্তু যে সন্ত্রাসীরা তাকে কিন্তু মানে এলুপাতারি কুপিয়ে এবং হত্যা নিশ্চিত করে কিন্তু তাকে ফেলে রেখে যায়। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং ব্যাপক উদ্যোগ নিয়ে কালকে কিন্তু সারা রাত্র তারা বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চালিয়ে এই পর্যন্ত কিন্তু 7 জন গাজীপুর পুলিশে গ্রেপ্তার করেছেন এবং 6 জন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং 1 জন র্যাব কিন্তু আপনার টঙ্গী তোরাক থানা থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছেন। এছাড়া আপনার কিশোরগঞ্জ থেকে কিন্তু একজনও গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তা সবকিছু এখন আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু আদালতে আনা হবে এবং গাজীপুর চিফ ম্যাজিস্ট্রেট যে আদালত রয়েছে সেই আদালতে তাদেরকে অপরাধীদেরকে তোলা হবে। সেখান থেকে পুলিশ তাদের ব্যাপারে তথ্য যাচাই বাছাইয়ের জন্য আরো রিমান্ড চাইবেন, এরকমটাই কিন্তু আমরা জানতে পেয়েছি। তো আমি আদালত প্রাঙ্গণে দেখতে পেয়েছেন এখানে আমার পিছনে কিন্তু যে সকল প্রস্তুতি কিন্তু এখানে এখন আসার জন্য কিন্তু আসার অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বিপাশা। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নজরুল জানাচ্ছিলেন গাজীপুর আদালত পাড়া থেকে তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ। নানাভাবে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও সাধারণ মানুষ। শনিবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বিভিন্ন জেলায়। কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আজকে রাষ্ট্রে যখন সাংবাদিকরা নিরাপদ নাই, তখন আসলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, তুহিন হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই যে মাস্টার মাইন্ডে জড়িত থাকুক না কেন, যে বিষয়ে থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই রাষ্ট্রকে। তুহিন হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের একটা বিচারহীনতার একটা বহিঃপ্রকাশ। মৌলভীবাজারে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষার দাবি জানানো হয়। পিরোজপুর ও নওগাঁর মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মত প্রকাশের জন্য বড় হুমকি বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া সাতক্ষীরা, মাদারীপুর, জয়পুরহাট, জামালপুর, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডক্টর অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। শনিবার দুপুরে এই বৈঠক শুরু হয়। ঢাবি শাখা ছাত্র দলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুক্রবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।
পরে দিবাগত রাত 12টার পর মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে একত্রিত হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। দাবি জানান ছাত্র রাজনীতি বন্ধের। পরে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে মৌখিকভাবে জানিয়ে দেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিশ্বমানের বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিগত 3 নির্বাচন নানানভাবে প্রশ্নবিদ্ধ ছিল জানিয়ে তিনি বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফেরানোর পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করা কমিশনের বড় চ্যালেঞ্জ। শনিবার সকালে রংপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এই কথা বলেন সিইসি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়ে তিনি বলেন, বিগত নির্বাচনে বিতর্কিত কর্মকর্তাদের আর দায়িত্ব দেওয়া হবে না। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সাংবাদিকদের তিনি বলেন, নানা কারণে বিগত 3 নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, তাই এবার ভোটারদের আস্থা বাড়িয়ে কেন্দ্রমুখী করা সহ বিশ্বমানের নির্বাচন উপহার দেওয়ার কথা জানান সিইসি। ইলেকট্রাল প্রসেসের উপরে, ইলেকশন কমিশনের উপরে, ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। সুতরাং এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আগের নির্বাচনের বিতর্কিত কর্মকর্তাদের এবার দায়িত্ব দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কর্মকর্তাদের নির্বাহী ক্ষমতা দেয়া হবে। মানুষ তো দেখেছে যে এখানে প্রপারলি কাজ করে নাই কেউ, সুতরাং আপনার প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। এই যে একটা আস্থা ফিরিয়ে আনা, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। নির্বাচনের আগে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে আশা করছেন সিইসি। জানান, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়েও শঙ্কা জানান প্রধান নির্বাচন কমিশনার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের স্বপ্ন দেখছে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 বছর পর সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে দেশ টেলিভিশনের গোলটেবিল আয়োজন দেশ সংলাপে উঠে আসে বিশিষ্টজনদের মিশ্র দৃষ্টিভঙ্গি। বিস্তারিত আরো জানাচ্ছেন মাহবুব তামিম। 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর পার হয়েছে 1 বছর। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার কতটা পূরণ করতে পারলো জনগণের প্রত্যাশা, সেই সঙ্গে সফলতা ব্যর্থতার পাল্লা কোন দিকে, এ নিয়ে দেশ সংলাপ নামে গোলটেবিল বৈঠকের আয়োজন করে দেশ টিভি। এই আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন দেশের 8 বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা বলেন, সরকার 1 বছর পরেও প্রতিশ্রুত বাংলাদেশ করতে পারেননি, যেখানে বিচারহীনতা, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। সদ্য ঘোষিত জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃতি হয়েছে বলেও অভিযোগ করেন তারা। 1 বছর পর যখন ফিরে দেখি, মুক্ত বাতাসের বাংলাদেশকে আমি এখনো দেখতে পাই না ঠিক মতো। এখন যখন আমি বিচার বিভাগের দিকে তাকাই, আমি কিন্তু বিচার বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিচার দেখি না, বরঞ্চ বিচারহীনতা দেখি। আবার কেউ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে বেশি প্রত্যাশা করা ভুল উল্লেখ করে দেশে গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্ব আরোপ করেন। ক্ষমতার সুবিধাভোগীরা নির্বাচন পেছানোর চেষ্টা করলেও গণতন্ত্রের স্টেক হোল্ডাররা তা রুখে দেবেন বলেও বলেন বক্তারা। একটা পোস্ট আপরাইজিং দেশে খুব বেশি এক্সপেক্ট করাটা ভুল। কিছু ব্যক্তি আছেন যাদের বিরাট প্রভাব আছে, তারা নির্বাচন চাইবার কোনো কারণ নেই। দেশ রসাতলে গেলে তাদের কি আসলো গেল, তার তো পাওয়ার তার ঠিক থাকছে। এ সময় কেউ সংস্কার ও বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে নির্বাচনকে অনিবার্য করে তোলার চেষ্টা অস্বাভাবিক বললেও অনিবার্যতা অস্বীকার করা আওয়ামী লীগের অনুকরণ বলেও মত দেন বক্তারা। সংস্কার এবং বিচারের অতি প্রয়োজনীয় দুটো বিষয় সামনে রেখেও নির্বাচনকে অনিবার্য করে তোলার যে অস্বাভাবিক চেষ্টা, সেটাও কিন্তু জনগণ প্রত্যক্ষ করছে। একটা বলার চেষ্টা করা হয়েছে যে নির্বাচন অনিবার্য না, বরং নির্বাচন দেরি করে সংস্কার এবং অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি শেষ করা হচ্ছে জরুরি। এটা অনেকটা
বিগত আওয়ামী লীগ সরকারের মতো তারা বলতেন যে নির্বাচন কেমন হয় সেটা কোনো বিষয় না, পিলার তৈরি করাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা দূর করার সবচেয়ে বড় উপায়। আলোচনায় বর্তমান সরকারের গঠনের ধারণায় ঐক্য ছিল না উল্লেখ করে আলোচকরা দেশকে এগিয়ে নিতে বিশুদ্ধ রাজনীতি ও ঐকমত্যে জোর দেন। যে রাজনীতি হলো সমাজের কর্ণধার পরিচারক, রাজনীতি যতক্ষণ পর্যন্ত পিউরিফাইড না হচ্ছে, রাজনীতি যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট হচ্ছে, সেই রাজনীতিকে ধারণ করবে, পরিচালনা করবে যে পার্টি, সেটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণই ডেফট, দক্ষ বা যোগ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন না। ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের ৮০% ব্যক্তি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেন না বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা একটি সুন্দর নির্বাচন উপহারে ব্যর্থ হবেন বলেও মন্তব্য করেন এক বিশিষ্ট ব্যক্তি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা ৮০% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না। দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য দ্রুত ঐক্য ও নির্বাচিত দায়বদ্ধ সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর জরুরি বলেও জানান বক্তারা। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারেন, নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারেন যার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতাহীন কোনো সরকার কোনো দিন কোনো সমাজে এই দুনিয়াতে মানুষের জীবনমান উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন করছে, এরকম খুব বিরল ঘটনা। বর্তমান সরকার পপুলিজম কৌশলের চর্চায় ব্যস্ত জানিয়ে পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন, এমন চিন্তাই সংস্কারের বড় অন্তরায় বলে মত দেন তারা। পরিবর্তন হবে কি করে? কারণ আপনার পুরা পরিবর্তনের চক্র নির্ভর করে ক্ষমতার মাসনদেরকে পরিবর্তন করবেন আর কে বসবেন, এছাড়া অন্য কোনো পরিবর্তনের মধ্যে তো কেউ নাই। আজকে যারা ক্ষমতায় ছিল তার তো পপুলিজম প্র্যাকটিস করা দরকার ছিল না। আলোচনায় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ভিন্ন ভিন্ন মত দেওয়ার সময় বক্তারা উত্তপ্ত বাক্য বিনিময় করেন। আর আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দল বিতাড়িত হয়েছে, ভোটাররা বিতাড়িত হয়েছে, ভোটারদের পছন্দ অপছন্দ নাই। আওয়ামী লীগকে তো আমি ফ্যাসিস্ট বলি না, এটা একটা আটারলি মাফিয়া, একটা ডাকাতের দল। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। আর আলাপ করে লাভ আছে? আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। শান্তিপ্রিয় নিরীহ পাহাড়িরা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও সে স্বপ্ন অধরাই থেকে গেছে। দিন দিন বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেএসএস, ইউপিডিএফ সহ 4 সংগঠনের কাছেই রয়েছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ভারত মিয়ানমারের সীমান্ত দিয়ে 4টি রুটে প্রতি বছর 30 থেকে 70 কোটি টাকার অস্ত্র চোরাচালান করা হয়। আধিপত্য, চাঁদাবাজি, খুন, অপহরণে ব্যবহার করা হয় এমন সব অস্ত্র। কিভাবে, কোন পথে ঢুকছে এসব আগ্নেয়াস্ত্র? ইশাত সোহেলের তোলা ছবিতে শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বাকিটা। রাঙামাটি সবুজ পাহাড়ের বুক চিরে নীরবে বয়ে যাওয়া কর্ণফুলীর জলরাশিতে প্রতিফলিত হয় আকাশের নীল ছায়া। এমন পরিবেশ পর্যটকদের প্রশান্তি দিলেও স্থানীয় মানুষের আতঙ্ক পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী, যার মধ্যে সক্রিয় জেএসএস সংস্কার ও ইপিডিএফ ডেমোক্রেটিক। শান্তি চুক্তির ফলে অস্ত্রমুক্ত পাহাড়ের স্বপ্ন দেখলেও এসব সশস্ত্র সংগঠনের কর্মকাণ্ডে তটস্থ থাকে সাধারণ মানুষ। বাহিনীগুলোর কাছে অনেকটাই সহজলভ্য ভয়াবহ নানা আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র কোথা থেকে, কিভাবে, কোন পথে আসে, তারই অনুসন্ধানে দেশ টিভি। গন্তব্য ইপিডিএফ এর সশস্ত্র সদস্যদের সাক্ষাতের উদ্দেশ্যে গহীন জঙ্গলে। দর্শক, আমরা একটি দুর্গম পাহাড়ের একটি গোপন কক্ষে রয়েছি, যেখানে দেখানোর চেষ্টা করব ইপিডিএফ এর সশস্ত্র বাহিনী কি ধরনের ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করে। আমার সামনে রয়েছে এসএমজি, গাদা বন্দুক, একই সাথে বিভিন্ন দেশীয় অস্ত্র, চায়না পিস্তলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র। পরিচয় গোপন রাখার সত্ত্বে এক ইপিডিএফ সদস্য জানান, ভারত ও মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে আসে ভারী অস্ত্রশস্ত্র। আগে বেশিরভাগ অস্ত্র মিয়ানমার থেকে এলেও কঠোর নজরদারির কারণে এখন ভারত থেকে আসে বেশি। অস্ত্র চোরাচালানের বর্ণনা উঠে আসছে তার মুখে। তাদের হচ্ছে বেশিরভাগ অনলাইনে, অনলাইন বলতে এই যে হোয়াটসঅ্যাপ,
আছে আমাদের মানে ইউপিডিএফ এর এমন জায়গা আছে, ওইখানে আপনি উঠলে সব নেটওয়ার্কে পাবেন। যেমন আপনি পুরোমনে আপনি গিয়ে দেখবেন, পুরোমনে আপনার জি 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 এখানে এখানে পুরোমন ওইখানে সব নেট পাবেন, আপনি যা এখানে পাচ্ছেন না। ইউপিডিএফকে চাঁদা না দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইপিডিএফের এই সদস্য জানায়, বাংলাদেশে প্রবেশের পর দলের সশস্ত্র সদস্যরা চারপাশ ঘিরে ফেলে। এরপর অস্ত্র যাচাই বাছাইয়ের পর লেনদেন হয় নগদ টাকায়। হোয়াটসঅ্যাপের মতো এনস্ক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমান্ড চেইনের মাধ্যমে অর্ডার করা হয় অস্ত্র। অস্ত্র সরঞ্জাম যেখান থেকে নিয়ে আসা হয় যে পার্শ্ববর্তী দেশ, যেটাতে ভারত আর হচ্ছে মায়ানমার, দুটার থেকে বেশিরভাগে আসে। তখন ছিল বেশিরভাগে আমদানি মায়ানমার থেকে একটু কম হয়, তখন বেশিরভাগে ভারত থেকে নিয়ে আসা হয়। গোয়েন্দা তথ্য বলছে, ভারত ও মিয়ানমার থেকে 4টি প্রধান রুটে আসছে এসব অস্ত্র। এর মধ্যে মিয়ানমারের আরকান আর্মির কাছ থেকে বেশিরভাগ অস্ত্র ভারতের মিজোরাম হয়ে পানছড়ি, থানসি, লুলংচড়ি, ঘিলাতলি বা বসন্তপাড়া হয়ে প্রবেশ করে। আরেকটি রুটে বান্দরবানে অস্ত্র আসে, যা রাঙামাটি প্রবেশ করে বাঙালহালিয়া, রাখাইখালী বাজার, বড়ইছড়ি, কাউখালী ও বিলাইছড়ি হয়ে। তৃতীয় পথ মিয়ানমার থেকে মিজোরাম, তারপর রাঙ্গাপাড়া ও বাঘাইছড়ির সঙ্গে যুক্ত করে। আর চতুর্থ রুট মিয়ানমার মিজোরাম হয়ে সাজেক লংকর পয়েন্টে যায়। পার্বত্য চট্টগ্রামে অস্ত্র পাচারে 35 থেকে 40টি সংবদ্ধ গ্রুপ জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। শুধু মায়ানমার সীমান্ত দিয়ে প্রতি মাসে 10 থেকে 20টি অস্ত্রের চোরাচালান প্রবেশ করে তাদের। প্রতি বছর আনুমানিক 150 থেকে 400টি অস্ত্র পাচার হয় সীমান্ত দিয়ে। সবচেয়ে বেশি আসে AK-47, AK-22, M16, গ্রেনেড, আরপিজি ইত্যাদি। প্রতি অস্ত্র 2 থেকে 5 লাখ টাকা হিসেবে বছরে প্রায় 30 থেকে 70 কোটি টাকা অস্ত্র চোরাচালান হয়। 2020 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 90টি আগ্নেয়াস্ত্র এবং 624 রাউন্ড গুলি ও 429 জনকে গ্রেফতার করে। শুধু তাই নয়, ভারতীয় পুলিশ এ বছর ইপিডিএফ ও মিয়ানমার ভিত্তিক গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একাধিক অস্ত্রের চালান জব্দ করেছে। ভারত বা মিয়ানমার থেকে আগ্নেয়াস্ত্র কিভাবে পাচার হচ্ছে এমন প্রশ্নের জবাবে রাঙামাটি পুলিশ সুপার জানান, ভারত মিয়ানমার সীমান্তের পার্বত্য অঞ্চলের 491 কিলোমিটারে কোনো ধরনের বেড়া না থাকায় অবাধে ঢুকছে ভারী অস্ত্র। এখানের সীমান্তগুলো যেমন পাহাড়ে পরিপূর্ণ, তেমনি পাহাড়ের পাশাপাশি লেক এবং নদীর সংযোগও সীমান্ত রয়েছে। ফলে এই নদীর সীমান্ত থাকার কারণে এটা যথেষ্ট অত্যন্ত জটিল। শুধু পাহাড়ি সীমান্ত নয়, নদী এবং হ্রদ থাকায় নজরদারি অত্যন্ত জটিল। এরপরও দায়িত্বশীলতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের কাছে যখনই এই তথ্যটা আসছে আমরা কিন্তু অ্যাটেন্ড করছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, রাঙামাটি। 5 আগস্টের পর সারা দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী কাকরাইলের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত আরো জানাচ্ছেন আলী আকাশ আকাশ। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন শনিবার দুপুর 1টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ড্যাবের চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 5 আগস্টের পর সারা দেশের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ড্যাবের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি হবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থে যেন দেশের জন্য কাজ করেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন সেই অবস্থা তৈরি করবেন। দেশের পারস্পরিক হিংসা জিজ্ঞাসার মাধ্যমে যে কালচার তৈরি হয়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা।
যেসব স্থলবন্দরে লোকসান হয় সেগুলো সরকার বন্ধ করে দেবে বলে জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শনিবার সকাল 11টায় দিনাজপুর হিলি বন্দরে কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দরে কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ এবং আধুনিকায়নে সরকারের কাজ করছে বলে জানান উপদেষ্টা। এর আগে পণ্য আমদানি রপ্তানির কার্যক্রম, কাস্টমস প্রক্রিয়া এবং শ্রমিকদের কর্মপরিবেশ ঘুরে দেখেন তিনি। যে সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে, এখানে যথেষ্ট বড় পোর্টগুলোতে আধুনিকায়ন অলমোস্ট ফিনিশড, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য হচ্ছে। আর বাকি অনেক পোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই, কিন্তু পোর্ট বানিয়ে রাখছে। আমি 4টা বন্ধ করতে পেরেছি, বন্ধ করতে 8টা। দেশের সব স্টেডিয়ামকে খেলার উপযোগী করে গড়ে তুলতে তার যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা সহ 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি। জানান, দেশে প্রায় 150টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, বাকি উপজেলার স্টেডিয়ামের কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প ভার্চুয়াল উদ্বোধন করেন উপদেষ্টা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, পানি নিষ্কাশন, কমিউনিটি সেন্টার এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, যা নগর এবং গ্রামীণ এলাকার জীবনমান এবং যুব উন্নয়নে সহায়ক হবে। 14টি উপজেলা স্টেডিয়াম আজকে উদ্বোধন হলো এবং আমরা সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা স্টেডিয়াম নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন হবে। রাজশাহীতে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে এসব প্রকল্প ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন, পানি নিষ্কাশন, কমিউনিটি সেন্টার, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, যা নগর ও গ্রামীণ এলাকায় জীবনমান ও যুব উন্নয়নে সহায়ক হবে। বরিশাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে ভোগান্তির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছে শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, সিন্ডিকেটের কারণে সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ভাঙা সহ সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। 13তম দিনের মতো আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। ইমাম এবং খতিবদের জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করেছে, যা শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে শাহবাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মেলনে একথা বলেন তিনি। জানান, বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে 190 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন এবং মেরামতের কাজ করা হবে। অনুষ্ঠানে উপদেষ্টাদের কাছে বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি এবং আমাদের মিনিস্ট্রির সচিব পর্যায়ের একটা পাওয়ারফুল কমিটি রিভিউ করছেন। এটা আমরা রেডি করে ফেলেছি, অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছিলাম। তারপরে এই নীতিমালা অতি সত্বর আমরা চূড়ান্ত করব। দীর্ঘ 16 বছর পর আগামীকাল রোববার রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে। কেন্দ্রীয় নেতারা জানান, দেশের এবং দলের কল্যাণে কাজ করবে এমন নেতা নির্বাচন করা হবে সম্মেলনে। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ঘিরে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। চলছে সম্মেলন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। 16 বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে। দুর্দিনে পাশে ছিলেন এমন যোগ্য নেতৃত্ব চান তারা। যেভাবে পোস্টার লাগানো হয়েছে, অলরেডি অনেক উৎসব, কারণ দীর্ঘ 15-16 বছর রাজশাহী মহানগরে কোনো সম্মেলন হয়নি। আমরা চাই যে একটি সম্মেলনের মাধ্যমে একটি তরুণ নেতৃত্ব আসুক, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে
দলের হয়ে কাজ করেছে, দলের হয়ে নেতৃত্ব দিয়েছে। এরকম নেতৃত্ব আমরা আগামী দিনে সম্মেলনের মাধ্যমে চাচ্ছি। আমরা সবচেয়ে আনন্দিত এবং গর্বিত যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 10 আগস্ট রাজশাহীর দ্বিবার্ষিক সম্মেলনের ডাক দিয়েছে। সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পদের প্রার্থীরা। তারা বলছেন মহানগর নেতা নির্বাচিত হলে দলের পাশাপাশি রাজশাহীর উন্নয়নে কাজ করবেন। আপনারা যদি আমাকে সভাপতি পদে নির্বাচিত করেন, অবশ্যই দলকে আমি আরো গতিশীল করব। তখন যদি আমাদের দলও যদি ক্ষমতা থাকে, সেজন্য আমরা এই রাজশাহীর উন্নয়ন করার চেষ্টা করব। হাতে হাত রেখে দলের মধ্যে যে সকল দ্বিধাদ্বন্দ্ব এবং ছোটখাটো ভুল ত্রুটিগুলো আছে আমরা একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একসঙ্গে পথ চলি, একসঙ্গে দলকে সুসংগঠিত করি। কেন্দ্রীয় নেতারা জানান প্রার্থী সবাইকে দায়িত্বে রাখা হবে, সবাই মিলে দলকে এগিয়ে নিতে কাজ করবেন, যোগ্যদেরই নেতা হিসেবে নির্বাচন করা হবে। দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, দলের মান সম্মান সবকিছু চিন্তা করে ব্যক্তি হিসাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। মহানগর এতদিন পরে সম্মেলন হচ্ছে, সম্মেলনে মহানগরের প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, সেক্রেটারি হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, কিন্তু দল তো একটা, কাজে প্রেসিডেন্টও একটাই হবে, সেক্রেটারি একটাই হবে। সম্মেলনে বক্তব্য রাখার কথা আছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব হল রুমে সংবাদ সম্মেলন করে প্রার্থী ঘোষণা করা হয়। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান তারা। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানানো হয়। জুলাই ঘোষণাপত্র সংশোধন করারও দাবি জানায় দলটি। বৈরী আবহাওয়া এবং আমদানি কমে যাওয়ায় মুন্সিগঞ্জ এবং পঞ্চগড়ের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। শনিবার সকালে মুন্সিগঞ্জের বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 172 টাকায়। পাম অয়েল এবং সুপার পাম অয়েলের দাম বেড়েছে যথাক্রমে 10 এবং 11 টাকা। খোলা ময়দার দামও কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে পঞ্চগড়ের কাঁচা বাজারেও একই চিত্র। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, কাঁচামরিচ 220 থেকে 240 টাকায়, আমদানিকৃত আদা 200 টাকা, বেগুন 40 থেকে 50 টাকা। ব্যবসায়ীরা দুষছেন বৃষ্টিপাত এবং আমদানি কম হওয়াকে, আর ভোক্তারা বলছেন সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম। পেঁয়াজের দাম বাড়ছে, আদার দাম বাড়ছে, চিকুন মুসুর ডালের দাম বাড়ছে, আটার দাম বাড়ছে। পাইকারি বাজারে যখন বাড়ে তখন আমাদের বেশিতে কিনে আনতে হয় বিধায় আমাদের বাধ্য হয়ে বাড়াতে হয়। কিছু কিছু পণ্যের দাম অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত। এখন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে নেই কোনো সেতু, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন 3 জেলার কয়েক লাখ মানুষ। এখানে যাতায়াতে ট্রলারই একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, দিঘিরপাড় বাজারে সেতু নির্মাণ করা হলে দুর্ভোগ কমবে সাধারণ মানুষের। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর সহ 3 জেলার অন্তত 11টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে যাতায়াত করেন। নদীর দুই পারের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি উপজেলা ও ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের উপর নির্ভরশীল। তারা মূল পদ্মা পাড়ি দিয়ে দিঘিরপাড় চরে আসেন, এরপর চর থেকে ট্রলারের পদ্মার শাখা নদী পার হয়ে দিঘিরপাড় বাজারে যান। এতে নদী পার হতে প্রতিদিন নানা সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বাচ্চা নিয়ে আমরা 1 ঘন্টা ধরে বসে রয়েছি। যদি ব্রিজ হইতো তাহলে তো আমরা 1 ঘন্টা বসে থাকতাম না। এবার ওপার যারা এবার আসে আটকে থাকে, ওইবার থাকলে যদি রাত্রে একটা দরকার হয়ে যায় তারা আসতে পারে না। আমাকে তো ব্রিজের দরকার খুব প্রয়োজন, ব্রিজের লেগে আমাকে বাজার আওয়াজে বিশাল সমস্যা। 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি। এখানে যদি একটা ব্রিজ হইতো তাই আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছতে পারতাম। তা আমাদের জন্য ব্রিজ হয়ে যায়, এখন অনেক সুবিধা হবে। যে জায়গায় 2 ঘন্টা যাইতাম, এই জায়গায় 10 মিনিটে আমি গোরকাটি চলে যেতাম, অনেকটা উপকার হতো। নদী পানি দিতে ট্রলারের জন্য বসে থাকতে হয় দীর্ঘ সময়। মোটরসাইকেল নিয়ে পারাপার হতে খরচ পড়ে যায় 100 থেকে 200 টাকা। আবার রাতে ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। এখানে একটি সেতু নির্মাণ হলে যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে। 2টা বাইক নিয়ে যেতেছি, আপনার ব্রিজ না থাকার কারণে 1 ঘন্টা লেট করতে হবে আপনার ট্রলার ছাড়ার জন্য, বাকি আরো 1 ঘন্টা লাগবে যাইতে। মোটরসাইকেলে দুধ নিয়ে আইতে হয়, যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা গাড়ি দিয়ে ডাইরেক্ট সরাসরি আসতে পারবো। এখানে ডাকাতিরও একটা সম্ভাবনা আছে,
যদি এখানে ব্রিজ হইতো তাহলে এলাকার মানুষের অন্তত আমি মনে করি যে অনেক তাদের দুর্ভোগ থেকে অনেক মুক্তি পেত। দিঘিরপাড় বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীতে 600 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। দিঘিরপাড় বাজারের সাথেই এখানে একটা 600 মিটার ব্রিজের একটা প্রপোজ করা আছে। দ্রুত সেতু নির্মাণ করে সমস্যার সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর পবা উপজেলার বিসিক শিল্প পার্ক 2 3 বছর আগে উদ্যোক্তাদের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়, কিন্তু সেই শিল্প পার্কে গড়ে ওঠেনি তেমন শিল্প প্রতিষ্ঠান। প্লটের অতিরিক্ত মূল্য, ইউটিলিটি সেবার অনুপস্থিতি, ব্যাংকিং সহায়তার অভাবে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহীর বিসিক শিল্প পার্ক 2 3 বছরে মাত্র 3টি প্লটে শিল্প কার্যক্রম শুরু হয়েছে, বাকিগুলো ফাঁকা পড়ে আছে। ফাঁকা প্লটে সারি সারি কাশবন। শুরুতে ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ দেখালেও পরে সেই আগ্রহে ভাটা পড়ে। প্লট নিয়ে কেউ ফেরত দিয়েছেন, কেউ আবেদন প্রত্যাহার করেছেন। অভিযোগ, প্লটের দাম অনেক বেশি। প্লট বা বর্তমান রেট হিসেবে অত্যাধিক। এখন শিল্পায়নে তো ইনভেস্ট হয়, এখন আমরা রানিং ক্যাপিটাল ইনভেস্ট করব না ফিক্সড ক্যাপিটাল এত দিয়ে দেবো, ওই চিন্তা ভাবনা করে নিরুৎসাহিত হলাম। পরে আমরা আর এইটার উদ্যোগী হইনি, আর আমরা নেওয়ার চিন্তা ভাবনা করিনি। একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে গেলে প্রথম যে প্রয়োজন হয় সেটা একটা অবকাঠামো তৈরির জন্য যে জমি তো প্রয়োজন তৈরি হয়, সেই জমির ওখানে দাম সরকার যে নির্ধারিত যে দাম সেটা অনেক বেশি। ব্যবসায়ীদের যে সহযোগিতা করা, প্রণোদনা দেওয়া, এই জিনিসটা আসলে করা হয়নি। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিক গড়ে তোলার কথা বলা হলেও নারীদের উৎসাহিত করতে কোনো সুযোগ রাখা হয়নি। আয়তন অনুযায়ী প্লটগুলোও শিল্প প্রতিষ্ঠান বান্ধব নয়। বিসিক 2 এ যে আমরা যাব নারী উদ্যোক্তারা, সেই প্লটে শতক প্রতি 9 লাখ টাকা কাঠা, মানে 9 লাখ টাকা শতক। 5 শতক যদি নিই তাহলে কত পড়ছে? 5 নং 45। বিসিকের যে নতুন নতুন যে আইনগুলো হয়েছে, সেখানে যে সরাসরি যে আগে ব্যাংক থেকে যে লোন পাইতো বিসিকের প্লট বরাদ্দ দিয়ে, সেখানে আবার বিসিকের ট্যাগ লাগবে, বিসিকের এনওসি লাগবে, বিসিকের অনেক ধরনের এখন কাগজপাতি লাগবে। তাছাড়া ব্যাংক ওখানে ইন্ডাস্ট্রি করলেও ব্যাংক ওখানে ফিনান্স করতে পারছে না। তবে বিসিকের এই কর্মকর্তা বলছেন, শিল্প ধীরে ধীরে গড়ে ওঠে। প্লট নিতেও আগ্রহী আছেন উদ্যোক্তারা। এবারও তো 17টা প্লট আবেদন করছে। 50 একর জমিতে গড়ে ওঠা বিসিক 2 প্রকল্পটি 2022 সালের জুলাইয়ে উদ্বোধন করা হয়। প্রায় 150 কোটি টাকার এই প্রকল্পে 286টি শিল্প প্লট আছে। এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে 49টি প্লট। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজধানী মালিবাগে দি কারি হাউসে জমকালো আয়োজনে শুরু হয়েছে স্বপ্ননিবাস এসেন্স লিমিটেডের 2 দিন ব্যাপী একক আবাসন মেলা। শনিবার মেলার উদ্বোধন করেন স্বপ্ননিবাস এসেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান শাওন এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত ও পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ কোম্পানির কর্মকর্তারা। ডাউন পেমেন্টে নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে মাত্র 25টি প্লটের জন্য অনেক অফারের সমারোহ নিয়ে চলছে স্বপ্ননিবাস একক আবাসন মেলা। প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়। জন্ম থেকেই 2 চোখে আলো নেই, তবুও সেই অন্ধকার ভেদ করে নিজের ভুবন গড়ে তুলেছেন খাগড়াছড়ির পানছড়ির দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী সুমন পাল। সুমনের গান আর বাঁশিতে যেন সুরের জাদু, সেই জাদুতেই মানুষকে মোহিত করেন তিনি। তার উপরই নির্ভর করে চলে তার সংসার। খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্তর রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। চোখের আলো নেই বলে থেমে থাকে না জীবন, তার জ্বলন্ত উদাহরণ খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বাসিন্দা সুমন পাল। জন্মের পর থেকে চারপাশের অন্ধকার পরিবেশে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ তার। দাদা আর মায়ের কাছ থেকে গান ও হারমোনিয়ামের হাতেখড়ি। সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করেন তবলা আর বাঁশি বাজানো। বাঁশিতে তোলেন অপূর্ব সুরের মায়া। 42 বছর বয়সী সুমনের গানই এখন জীবন। এই ছোটবেলা থেকে গান বাজনা শিখেছি, ওই নিয়ে এসে সংসার
চালাইতেছে। দৃষ্টি প্রতিবন্ধী অনেক কষ্টে সংসার চালায়। উনি যে অনেক বিভিন্ন টিভি চ্যানেলে গান করছেন এবং গান করে উনি সংসার চালান। সুমন চট্টগ্রাম টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ইত্যাদি সহ দেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। দৃষ্টি প্রতিবন্ধিত্বকে ভয় না করে ছুটেছেন অবিচল ইচ্ছায়। আমি ছোটবেলা থেকেই, আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আমার গান বাজনার প্রতি খুব দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই। তো আমি গান বাজনা করেই আর কি আমার পরিবার এবং সংসার জীবিকা নির্বাহ করি। প্রতিবন্ধিত্বকে আমি ভয় করি না। আমি চাই যে এই গান বাজনা করে আমার সংসার এবং আমার পরিবার পরিজনকে নিয়ে আমি একটু সুখে সমৃদ্ধ হয়ে চলতে পারলেই আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করি। নানান প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে গান শিখেছেন সুমনের। এমন পথ চলায় পাশে আছেন তার সহশিল্পীরা। যুদ্ধ করে গানটাকে সে এত সুন্দর এবং নিবিড়ভাবে যে আমাদেরকে যে আনন্দ দেয়, এটা মানে কখনো ভোলার মতো না। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্ত্রী, 2 সন্তান, মা বাবার সঙ্গেই থাকেন সুমন। তবে গানের অনুষ্ঠান কমে গেছে, আয়ও আগের মতো নেই, তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার যদি আমার দিকে সদয় দৃষ্টি দিয়ে যদি আমার আর্থিক সচ্ছলতার জন্য যদি আমার জন্য কিছু করেন, তাহলে আমি সবার প্রতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। থেমে না যাওয়া সুমন এখন স্বপ্ন দেখেন প্রতিকূলতা জয় করে বাকি 10টা মানুষের মতোই পরিবার নিয়ে সুখী শান্তিতে বেঁচে থাকার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।